ধর্ষণের পাশবিকতা থেকে নারীদের রক্ষার জন্যই মৃত্যুদণ্ড, বললেন প্রধানমন্ত্রী। অধ্যাদেশ জারি। নোয়াখালীতে নারী নির্যাতনের মামলায় সুমন 4 দিনের রিমান্ডে, কালামের স্বীকারোক্তি। নূরের বক্তব্যে নিন্দার ঝড়, ধর্ষণ মামলায় গ্রেপ্তারের দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ বাদীর। নিক্সন বিধি ভঙ্গ করছেন, আইন অনুযায়ী ব্যবস্থা, বললেন সিইসি, অভিযোগ অস্বীকার। রাজ্জাক শফিউরের 450 কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের অনুসন্ধানে তথ্য। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরো থাকছে। নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প, সমর্থকরা ব্যবহার করেনি মাস্ক, মানা হয়নি সামাজিক দূরত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণের পাশবিকতা থেকে নারীদের রক্ষায় আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তিনি জানান, সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করা হচ্ছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন কাজ এগিয়ে নিতে চায় সরকার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যার মতো দুর্যোগের সাথে লড়াই করতে হয় প্রায় প্রতি বছরই। নদী ভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা অতিবৃষ্টি ও খরার পরে মহামারী করোনা সহ নানা দুর্যোগ মোকাবেলা করছে বাংলাদেশ। এ বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক এই দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগে গৃহহীনদের ঘরের চাবি প্রদান এবং দেশব্যাপী নারী স্বেচ্ছাসেবক ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় ধর্ষণের মতো সামাজিক ব্যাধিতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি। দুর্যোগ প্রশমনে বিগত সরকারগুলোর ব্যর্থতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের ছিল, তারা কিছুতেই স্বীকার করবে না যে মানুষ মারা গেছে, অথচ আমরা নিজের চোখে স্বচক্ষে দেখেছি যে কিভাবে লাশ ভেসে বেড়াচ্ছে, নিজেদের চোখে দেখেছি এবং আমরাই ব্যবস্থা নিয়েছি। আমাদের চট্টগ্রামের সকল নেতারা তখন আন্তরিকতার সাথে এগিয়ে এসেছিলেন। আমরা যখন ত্রাণের কাজ করতে যাই তখন বিএনপি নেতারা আমাদের বাধা দেয়, এমনকি আমি যে গাড়িতে ছিলাম গাড়িটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। বঙ্গবন্ধু কন্যা বলেন, বাঙালি জানে কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয়, তাই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। কারণ বাংলাদেশ এত ছোট্ট একটি ভূখণ্ডে এত বিশাল জনসংখ্যা, অনেক দেশের সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু তুলনা করবার আগে এ কথাটাই সবাইকে মনে রাখা উচিত যে আমাদের সামান্য ছোট্ট একটা ভূখণ্ড, সেটাও আবার বদ্বীপ, এবং এই বদ্বীপের ভিতর থেকে প্রায় 700-র উপর নদী প্রবাহিত। জনসচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠান থেকেই জলবায়ু পরিবর্তন সহ দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে প্রচারণার আহ্বান জানান সরকার প্রধান। যথেষ্ট ভূমিকা রাখছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। সংসদ অধিবেশন না থাকায় সরকার অধ্যাদেশ আকারে আইনটি জারি করল। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
সংসদের পরবর্তী অধিবেশনে এই অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। আইনটি বলবৎ রাখতে চাইলে পরে বিল আকারে তা আনবে সরকার। নোয়াখালীর আলোচিত গৃহবধূ নির্যাতন মামলায় হবিগঞ্জ থেকে গ্রেফতার শামসুদ্দিন সুমনকে 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আর প্রধান আসামি দেলোয়ারকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে আরেক আসামি কালাম 7 দিনের রিমান্ড শেষে অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। নোয়াখালী প্রতিনিধি সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকালে আসামি দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে, সুমনকে হবিগঞ্জ থেকে, ইউপি সদস্য সোহাগ আর কালামকে নোয়াখালী কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শামসুদ্দিন সুমনকে 7 দিন রিমান্ড চাইলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। একই আদালতে আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগ নিজে জামিন চাইলে তা নামঞ্জুর হয়। আর প্রধান আসামি দেলোয়ারকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার 6 নম্বর আসামি সুমন, তার 4 দিনের রিমান্ড আজকে মঞ্জুর হয়েছে এবং এছাড়া ইতিপূর্বে রিমান্ডে যাওয়া অন্যতম আসামি আবুল কালাম, সে আজকে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে 7 দিনের রিমান্ড শেষে কালাম অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। অন্যদিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বক্তব্যে ধর্ষণ মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দুশ্চরিত্রা বলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। এদিকে ভুক্তভোগী সেই শিক্ষার্থী জানিয়েছেন প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা সবাই গ্রেফতার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। আহমদ বাবুকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে, যেই দুশ্চরিত্রাহীন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই ধর্ষণ মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ধর্ষণের নাটক করছে। তার এই বক্তব্যকে কুরুচিপূর্ণ অভিহিত করে এর তীব্র নিন্দা জানায় বিভিন্ন সংগঠন। একদল দুষ্কৃতকারী যারা ইন্ধন যোগাচ্ছে, তারা সেই নারীদের প্রতি, সেই ছাত্রীদেরকে সেই চরিত্রহীন বলে আখ্যা দিচ্ছে। তথ্য প্রযুক্তির আইনে এদেরকে শাস্তি হওয়া উচিত। এই মেয়েকে কেন দুশ্চরিত্রা বলা হবে? আমরা এটার কঠিন বিচার চাই। রাজধানীর লালবাগ থানায় গত 20 সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। নূর মামলার অন্যতম আসামি। ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন অভিযোগকারী শিক্ষার্থী। তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। ধর্ষণের কাজ করবে তাকে সত্যিকারের অর্থে জুতা যেখানে আছে সেখানে জুতা পেটা করে তাকে সেই জায়গায় শাস্তি দেওয়া। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি। সমাবেশ থেকে নূরকে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়। অনলাইন, অফলাইন, এমনকি ফেসবুক লাইভে এসে যারা প্রকাশ্যে নারীদের প্রতি নোংরা ভাষায়, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। আসামিদের সবাই গ্রেফতার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার কথা জানান ভুক্তভোগী শিক্ষার্থী। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আসলে আমার ন্যায় বিচারটা আমি পেতে পারি। প্রতিনিয়ত তাকে খুন ও অপহরণের হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ফরিদপুরের সংসদ সদস্য নিক্সন চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করলেন সিইসি কে নুরুল হুদা। সিইসি জানান প্রয়োজনে নির্বাচন কমিশন মামলা করবে। এদিকে সংবাদ সম্মেলন করে ফরিদপুরের ডিসির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছেন নিক্সন চৌধুরী। তার দাবি তিনি ইউএনওকে গালিগালাজ করেননি, তার বক্তব্য সুপার এডিট করা হয়েছে। মফিউর রহমানকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। আমার লোকরা সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে, ওরে দালালি করতে মানা করে না। অডিও রেকর্ডটি ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়েই এত কিছু। নিক্সনের দুর্ব্যবহার ও হুমকির বিরুদ্ধে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন। এরই প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংসদ সদস্য নিক্সন যে আচরণ করেছেন সেটি কাম্য নয়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সিইসি। আজকে বা কালকের মধ্যেই আমাদের যে করণীয় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা যাবে। অবশ্যই যে আচরণ তিনি করেছেন নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য, সেটা কাম্য না। এটা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যেরকম বিধিবিধান আছে তার ব্যাপারে সেই আইনের বিধিবিধানই প্রযোজ্য হবে। এখন আমরা দেখি যদি মামলা করার হয় মামলাই করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নিক্সন চৌধুরী পাল্টা অভিযোগ আনেন ডিসির বিরুদ্ধে। তার দাবি, কাউকে কোনো গালিগালাজ করেননি তিনি। ডিজিপি দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টা তাকে অবগত করার জন্য আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু বাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে। টিও ফোন করে এসিডেন্টকে গালাগালি করছি, তাহলে ওনরাই তো আইন বিরোধী কাজ করলো। কারণ ওনরা যদি ধরেন যে আমি যদি এরকম কোনো স্ল্যাং ইউজ করে থাকি, তো উনি কি একটা সোশ্যাল মিডিয়া দিতে পারে? সোশ্যাল মিডিয়া দিলে তো উনি আইন ভঙ্গ করে মামলা খায়। নির্বাচনী এলাকায় তাকে হেয় করতেই তার ভয়েস কেটে কেটে ওই ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে বলে দাবি করেন নিক্সন চৌধুরী। বিপক্ষে শত্রুপক্ষ যারা আছেন। তৃতীয় মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে স্বাস্থ্য খাতে দুর্নীতির 2টি মামলার তদন্তে নেমে জিএমআই চেয়ারম্যান রাজ্জাক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউর রহমানের 458 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। 2 মামলায় মোট আসামি 12। এসব মামলায় রিজেন্টের শাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের 4 কর্মকর্তা ও কেন্দ্রীয় ঔষধাগারের 6 কর্মকর্তা কর্মচারীকে আসামি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। করোনাকালে যখন স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির চিত্র সামনে আসতে থাকে, সে সময় সবচেয়ে বেশি সমালোচিত হন স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক আবুল কালাম আজাদ। নামে বেনামে বিপুল সম্পদ গড়ার অভিযোগে আবুল কালাম আজাদের সম্পদের অনুসন্ধান চলছে। তাকে এবং তার সহযোগীদের এরই মধ্যে জিজ্ঞাসাবাদও করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার অন্যতম সহযোগী N95 মাস্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিপুল সম্পদের তথ্য মিলেছে। 360 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্যও পেয়েছে দুদক। আবুল কালাম আজাদের আরেক সহযোগী স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান 98 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। শফিউর রিজেন্টের শাহেদ করিমেরও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। শফিউরের উত্থানের নেপথ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর সাবেক এক নেতারও ভূমিকা জানতে পেরেছে দুদক। করোনাকালে স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট 22 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর মধ্যে মঙ্গলবার 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি করেছে দুদক। ইতিপূর্বে অনুসন্ধান করে একটি মামলা হয়েছে, আরও বেশ কয়েকটি 11টি মামলা হয়েছে স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় নিয়ে। যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা আশা করছি যে এরপরে কিছু তথ্য পাওয়া যাবে। যাওয়ার পরে হয়তো ফলাফল দেখাতে পারবে। সচিব জানান, স্বাস্থ্যের দুর্নীতি রোধে মন্ত্রণালয়ে দুদকের সুপারিশ বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে। কমিশন যে সুপারিশ করেছে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আমরা আশা করি যদি বাস্তবায়ন হয় তাহলে দুর্নীতি হয়তো কমবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দুর্নীতির বিষয়টি তদন্ত করে আমাদের দুদকে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত অফিস সহকারী আফজাল হোসেনকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গত বছরের জুনে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে মামলা করে দুদক। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা 18 এর প্রার্থী নিয়ে বিএনপিতে অসন্তোষ, উত্তরায় ঝাড়ু মিছিল। করোনায় খাদ্য ও নগদ সহায়তা 1,66,000 কোটি টাকা। মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ।
আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঢাকা 18 উপনির্বাচনে বিএনপি থেকে এস.এম. জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়ায় ঝাড়ু মিছিল করেছে বহিষ্কৃত বিএনপি নেতারা। তারা বলছেন, এই মনোনয়নে দলের ভরাডুবি হবে। প্রতিবাদে জাহাঙ্গীরের কুশপুত্তলিকায় আগুন দেয় তারা। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকা 18 আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাছাই থেকেই চলছিল নানা নাটকীয়তা। 12 সেপ্টেম্বর গুলশানে মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দিতে আসলে সেখানে জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকরা কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরও এস.এম. জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। প্রতিবাদে গত শনিবার বিএনপির মহাসচিবের বাসভবনের সামনে বিক্ষোভ করে ডিম ছড়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এস.এম. জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়ায় মঙ্গলবার উত্তরার আজিমপুর এলাকায় ঝাড়ু মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। আগুন দেয় কুশপুত্তলিকায়। ঘোষণা দেয়া হয় জাহাঙ্গীরের সমর্থনে নির্বাচনে কাজ করবে না তারা। আমাদের যে একটা বৃহৎ অংশ 7 জন মনোনয়ন প্রত্যাশী, আমরা ঐক্যবদ্ধ। আমাদের নেতাকর্মীরা এই ইলেকশন অবশ্যই বয়কট করবে। এই মহাসচিব এবং এই জাহাঙ্গীর তাদের যে জুটি, তারা যে জুটি হয়েছে এই আসনের জন্য নির্বাচনে মারাত্মক প্রভাব পড়বে। এই বহিষ্কারের জন্য অনেক প্রভাব ফেলবে, যেহেতু আমরা ঐক্যবদ্ধ কাজ করতাম, কিন্তু এই জিনিসটা এখন আর হবে না। একই সাথে 13 নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানান বিক্ষুব্ধরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে আর কোনো নির্বাচন আটকাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। তবে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সাথে ইসির কোনো কর্মকর্তা জড়িত থাকলে শুধু বরখাস্তই নয়, মামলাও করা হবে বলে হুঁশিয়ারি করেছেন এনআইডি ডিজি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ঢাকা 5 আসনের উপনির্বাচন নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সাথে প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার বৈঠক। আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি কর্মীদের হয়রানি ও হুমকি দেয়া সহ 6টি অভিযোগ জানায় বিএনপি। মোবাইল ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা থাকেন তাদেরকে যেন ওনারা একটু প্রোঅ্যাক্টিভ হতে বলেন ঠিক ওই সময়টায়, যাতে আমাদের এজেন্টরা গিয়ে অন্তত ভেতরে বসতে পারলে তারপরে দৃশ্যটা অন্যরকম হয়। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সম্পূর্ণ ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আমাদের নেতাকর্মীরা যাতে কাজ করতে পারে। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ঢাকা 18 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। এর পরপরই মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর। করোনাকালে নির্বাচনে প্রার্থী ও কর্মীদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। কোন করোনার মধ্যে আর নির্বাচন পিছাবে না, যত নির্বাচন শিডিউল হবে সব নির্বাচন আমরা করে ফেলবো। স্থানীয় সরকার বিভাগ নির্বাচন করার জন্য আমাদের তালিকা দিবেন, সেই তালিকা অনুসারে নির্বাচন পরিচালনা হবে। এদিকে লালমনিরহাটে এনআইডি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত 2 ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত ও মামলা দায়ের করা হয়েছে জানান এনআইডি ডিজি। কাউকে ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন ডিজি। যদি জন্ম নিবন্ধন সঠিক পাই, যদি নাগরিকত্ব সনদ যদি সঠিক পাই, যদি শিক্ষাগত যোগ্যতা সঠিক পাই, যদি ওয়ারিশন সনদ সঠিক পাই, তাহলে কিন্তু এনআইডি উইংয়ের পক্ষে সেখানে কিন্তু না দেওয়াটা ডিফিকাল্ট আইনগতভাবে। এনআইডি দুর্নীতি রোধে সমন্বিত চেষ্টা জরুরি বলে জানান এনআইডি ডিজি। এটা শুধু ইলেকশন কমিশন অথবা এনআইডি উইংয়ের একার পক্ষে এ ধরনের দুর্নীতি রোধ করা অত্যন্ত কঠিন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় ব্যবসা বাণিজ্য সচল রাখতে প্রধানমন্ত্রীর সময় উপযোগী সিদ্ধান্তের কারণে বড় ধরনের আর্থিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, করোনায় বিশ্বের প্রায় সব উন্নত দেশের অর্থনীতি ব্যাপকভাবে সংকুচিত হলেও এক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই ভালো অবস্থানে। করোনা মোকাবেলায় সরকারের সাফল্য নিয়েও কথা বলেন আওয়ামী লীগ নেতারা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবেলা বিষয়ক এই ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী দীপমণি বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ এখন পর্যন্ত সফল। এই সব কিছু যদি আমরা বিবেচনায় নিই তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে বাংলাদেশ এই সংকটটি মোকাবেলায়
এখন পর্যন্ত বাংলাদেশ অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়েছে। সারা বিশ্বে দেখি যে বড় বড় অর্থনীতিগুলো প্রায় কুপোকাত হয়ে গেছে, সেখানে একেবারে তাদের প্রবৃদ্ধি ঋণাত্মক সংখ্যায় চলে গেছে। সেখানে বাংলাদেশের অর্থনীতি এখনো জোরালো ভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে সচেতনতা সহ সব ধরনের কার্যক্রম চালানোর তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 2000 ডাক্তার নিয়োগের উনি অনুমোদন দিলেন। 4000 নার্স 15 দিনে নিয়োগ হয়েছে। বাংলাদেশের ইকোনমিক পুরা দমেই এখন রোলিং বলা যায়। সমস্ত শিল্প খুলে গেছে, এক্সপোর্ট শুরু হয়ে গেছে, ইম্পোর্ট শুরু হয়ে গেছে। লাশ দাফন থেকে শুরু করে ত্রাণ কার্যক্রমে সহযোগিতার কথা উল্লেখ করেন আওয়ামী লীগ নেতারা। জনপ্রতিনিধিবৃন্দ যারা ছিলেন তারাও কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কিন্তু তারাও সহযোগিতা করেছেন অত্যন্ত আন্তরিকভাবে। 2,11,017 মেট্রিক টন চাল, 95,83,72,000 কোটি টাকা নগদ এবং শিশু খাদ্যের জন্য 27,14,00,00,000 টাকা আমরা দিয়েছি। করোনাকালীন গত 8 মাসে খাদ্য ও নগদ সহায়তা বাবদ সরকার 1,66,616 কোটি টাকা ব্যয় করেছে বলে জানান বক্তারা। এই যে সব মানবিক গুণাবলী। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 22 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5,577। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,844 জন। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, মারা গেছেন 1,122। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 109টি ল্যাবে 13,815 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,537। এ নিয়ে মোট শনাক্ত 3,81,275। নতুন 1,482 সহ সুস্থ হয়েছেন 2,95,873 জন। সুস্থতার হার 77.60 এবং মৃত্যু হার 1.46%। করোনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাক্তার আব্দুল ওয়াহাবকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকা আনা হয়েছে। ডাক্তার ওয়াহাব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা এনে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভ্যাকুয়েশন সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। ত্রিশালের আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস সেন্টারকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ময়মনসিংহের ত্রিশালে আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস সেন্টারের কমপ্লেক্স উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সেনাবাহিনীর আর্ট অ্যান্ড ডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ, কিউএমজির লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান বলেন, আধুনিক সুবিধা সম্পন্ন এই ট্রেনিং সেন্টারে দেশি বিদেশি সেনাবাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নেবেন। সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী যাতে আপনারা উন্নত প্রশিক্ষণ দিতে পারেন সেইভাবে এই ইনস্টিটিউশনটাকে এখানে আপনারা গঠিত করবেন। কারণ আমাদের এখানে কিন্তু বিদেশ থেকেও অনেক স্টুডেন্ট আছে। এটা স্ট্যান্ডার্ড ওই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে। সিলেট এমসি কলেজে ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 শিক্ষার্থী ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের 210তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন বিএসএস ডিগ্রি পাস কোর্সের অনিয়মিত ছাত্র সাইফুর রহমান, নিয়মিত শিক্ষার্থী রবিউল ইসলাম, ইংরেজি মাস্টার্স ফাইনালের নিয়মিত শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান রনি ও মাহফুজুর রহমান। সভায় এ ধরনের ন্যাক্কারজনক ও বর্বর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা। অধিভুক্ত কলেজগুলোতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নবম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। সোমবার রাতে ওই শিক্ষার্থীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে ফেলে রাখা হয়। পরে নির্যাতিতাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বরিশালের আন্ধারমানিক এলাকায় হিজলায় ধর্ষণের শিকার হয়েছে এক নববধূ। ঘটনা জানাজানি হলে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূটি।
সিলেট নগরীতে রায়হানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে দেওয়া হয়েছে। এদিকে রায়হান হত্যার প্রতিবাদে মঙ্গলবার দিনভর সিলেটে বিক্ষোভ হয়েছে। ঘেরাও করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের নির্দেশে রায়হানের মৃত্যুর মামলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও একটা বিরতি নিচ্ছি। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আর যখন ফিরছি তখন থাকছে 8 বছর পর খুলছে ইতালিতে বাংলাদেশের শ্রমবাজার, শিথিল হচ্ছে বিধিনিষেধ। করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাজ্যে 3 স্তরের বিধিনিষেধ, বিশ্বজুড়ে মৃত্যু 11 লাখের কাছে। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। 8 বছর পর খুলছে ইতালিতে বাংলাদেশের শ্রমবাজার। সব মিলিয়ে বাংলাদেশ থেকে 30,850 কর্মী নেবে দেশটি। মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, এর মধ্যে 12,000 স্থায়ী এবং 18,000 অস্থায়ী শ্রমিক। আগে অস্থায়ী শ্রমিক হিসেবে দেশটিতে যাওয়ার পর নিজ দেশে ফিরে আসার সুযোগ ছিল না, আবার ফিরে আসলে একেবারেই চলে আসতে হতো। এবার শর্ত শিথিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ইতালি সফরে এই সমস্যা সমাধানে অনুরোধের প্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করল দেশটি। তারা বাদ দিয়ে দিয়েছিল কারণ 8 বছর হলো আমাদের তারা বাদ দিয়ে দিয়েছিল কারণ আমরা তাদের কন্ডিশন, এটা হলো গিয়ে সিজনাল এর নন সিজনাল দুটো পর্ব। এবারে প্রায় 30,850 জন লোক নেবে এই প্রোগ্রামের আন্ডারে। এর মধ্যে 18,000 হবে সিজনাল, আর 12,000 প্লাস হবে আপনার পার্মানেন্ট, ওরা রেগুলার থাকবে। তা আমাদের সমস্যা হতো, আমাদের দেশ থেকে যারা আগে গেছেন, গিয়ে কেউ আর ফিরে আসেন না, সিজনাল হয়ে যান কিন্তু ফিরে আসেন না। সেই জন্য আমরা যেহেতু তাদের আইন ভায়োলেট করেছিলাম, আমাদের বন্ধ করে। মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি সফলভাবে সম্পন্ন করল ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী জানান, শুক্রবার সহযোগী অধ্যাপক ডাক্তার আশরাফুল হক সিয়াম ও তার টিম বেসরকারি হাসপাতালে এ ধরনের অপারেশন করেন প্রথমবার। মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি ওপেন হার্ট সার্জারির বিকল্প হিসেবে ছোট ছিদ্র করে অপারেশন করা হয়। পাঁজরের হাড় না কেটে ছোট ছিদ্র করে এ ধরনের অপারেশন করা হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তারাবনিয়াছড়া ও উত্তরা ইপিজেড উপশাখার উদ্বোধন। ভিডিও কনফারেন্সে কক্সবাজারের রিহ্যাব প্লাজায় এবং নীলফামারীর লামিয়া প্লাজায় উপশাখা দুটির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ষণের পাশবিকতা থেকে নারীদের রক্ষার জন্য মৃত্যুদণ্ড, বললেন প্রধানমন্ত্রী, অধ্যাদেশ জারি। নোয়াখালীতে নারী নির্যাতনের মামলায় সুমন 4 দিনের রিমান্ডে, কালামের স্বীকারোক্তি। নূরের বক্তব্যে নিন্দার ঝড়, ধর্ষণ মামলায় গ্রেপ্তারের দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ বাদীর। নিক্সন বিধি ভঙ্গ করছেন, আইন অনুযায়ী ব্যবস্থা, বললেন সিইসি, অভিযোগ অস্বীকার। রাজ্জাক শফিউরের 450 কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের অনুসন্ধানের তথ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। 21 সংবাদ দেখুন
সঙ্গে থাকুন।